ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো এবং তোমাদের যে ডিএসসিসি 18 পেপারটি রয়েছে 18 নম্বর পেপার বাংলাদেশের ইতিহাস, সময়সীমা 1905 থেকে 1947 সাল পর্যন্ত। এই বাংলাদেশের ইতিহাসের উপরে সিলেবাস একটু সংক্ষিপ্ত আলোচনা করব, তারপরে আমরা সাজেশন দেখে নেব। দেখো, সাজেশনে যাওয়ার আগে একটু বলি যে সিলেবাসে কোন অংশটা রয়েছে। আমরা এর আগে বাংলার ইতিহাস যেটা 17 নম্বর পেপারে আমরা দেখেছি সিলেবাসে যে 1905 বঙ্গভঙ্গ পর্যন্ত আমাদের 17 পেপারটি কিন্তু ছিল। 18 নম্বর পেপারে অর্থাৎ 1905 সাল থেকে আমাদের এই ডিএসসিসি 18 পেপার শুরু হচ্ছে বাংলার ইতিহাসে। তাই 1905-এর পরবর্তী ঘটনাগুলো আমাদেরকে শুধু একটু মাথায় রাখলেই সিলেবাস সম্পর্কে ধারণা ক্লিয়ার। 1905-এ বঙ্গভঙ্গের পরে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হয়, তাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। বাংলাদেশের এই স্বদেশী আন্দোলনে সংবাদপত্রের কি ভূমিকা, রবীন্দ্রনাথের কি ভূমিকা রয়েছে, স্বদেশী আন্দোলনের 4টি ধারা ছিল, সেই ধারাগুলো কি আছে, স্বদেশী আন্দোলন শেষে ব্যর্থ হয়, ব্যর্থতার কারণ কি, স্বদেশী আন্দোলনের গুরুত্ব কি, এই সব দিক আমাদেরকে কিন্তু পড়তে হবে। স্বদেশী আন্দোলন এখান থেকে শুরু। এরপরে 1910-এর পরে গিয়ে আমরা দেখছি যে বাংলাদেশে বিপ্লবী জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। বিভিন্ন বিপ্লবীরা তারা এই সময় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। অনুশীলন সমিতি, যুগান্তর দল, সভা সমিতি এগুলো তৈরি হচ্ছে এবং এখানে ক্ষুদিরাম বসু আরও অনেক বিপ্লবী কিন্তু এই সময় নানা রকম কাজকর্ম করছেন। এগুলো আমাদেরকে এই সময় পড়তে হচ্ছে। আবার এই একইভাবে এই বিপ্লবী সন্ত্রাসবাদ 1930-এর দশকে গিয়ে আবারও কিন্তু পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। 1930-এ মাস্টারদা সূর্য সেনের সেই অস্ত্রাগার লুণ্ঠন, সেখানে বিনয় বাদল দীনেশ বা এখানে ঋষি অরবিন্দের কার্যকলাপ, বিপিন চন্দ্রের বাংলায় সন্ত্রাসবাদী কার্যকলাপ, এসব আমাদেরকে কিন্তু বড় আকারে ছোট আকারে সব কিছু পড়তে হবে, এই সিলেবাসে রয়েছে। এরপরে যে দিকগুলো রয়েছে দেখো, জাতীয় রাজনীতিতে যে সমস্ত দিকগুলো রয়েছে, যেমন গান্ধী এই সময় 1910-এর পরে 14-র পরে ভারতে আসছেন, তিনি অসহযোগ আন্দোলন করছেন। তাই সেই অসহযোগ আন্দোলনে বাংলাদেশে ব্যাপক প্রভাব পড়ে, বিশেষ করে মেদিনীপুর জেলায়। তাই সেই অসহযোগ আন্দোলনে বাংলাদেশের উপর কী প্রভাব পড়ছে, বড় 20 নম্বরের প্রশ্ন। গান্ধীর পরবর্তী যে আন্দোলন আইন অমান্য, সেই আইন অমান্য আন্দোলন বাংলার উপরে কী প্রভাব ফেলছে, বড় প্রশ্ন। এরপরে ভারত ছাড়ো আন্দোলন হয় 1942-এ, সেটা স্বতঃস্ফূর্তভাবে একটা গণজাগরণ হয়, সারা দেশের মানুষ এখানে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশে এই আগস্ট আন্দোলনের কী প্রভাব পড়ছে, এই তিনটি বড় আন্দোলনে বাংলার উপরে কী প্রভাব পড়ছে, একটা বড় প্রশ্ন পরীক্ষায় আসবেই। আবার 1935 নাগাদ ব্রিটিশ সরকার ভারত শাসন আইন পাশ করে, তা সেই অনুযায়ী তার প্রভাব বাংলাদেশের উপর কী পড়ছে 1935-এর ভারত শাসন আইন। এবং 1937-এ যে সরকার গঠিত হচ্ছে প্রাদেশিক সরকার, সেখানে বাংলাদেশও সেই প্রাদেশিক সরকারে গঠনের ক্ষেত্রে কৃষক প্রজা পার্টি এই সময় ফজলুল হকের নেতৃত্বে গড়ে ওঠে এবং সেই প্রজা পার্টি সরকারই প্রতিষ্ঠিত হয়। তো সেই ফজলুল হকের কৃষক প্রজা পার্টির উত্থান বিকাশ, সেটাও আমাদেরকে এখানে পড়তে হবে। একই সময় বাংলাদেশের নারী আন্দোলন, এই সময় নারীরা রাজনীতিতে কতটা অংশগ্রহণ করছে, সেই সমস্ত দিক, বিভিন্ন নারী চরিত্র আমাদের, যেমন প্রীতিলতা ওয়েদ্দার বা এখানে মাতঙ্গিনী হাজরা, এইসবগুলো আমাদেরকে জানতে হবে। আবার এই একই সিলেবাসের মধ্যে রয়েছে, দেখো সিলেবাসের যখন আমাদের 1942-এর পরে আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে এখানে তেভাগা আন্দোলন হচ্ছে, ব্যাপক আকার ধারণ করছে তেভাগা আন্দোলন। মেদিনীপুরের দিনাজপুর থেকে শুরু হচ্ছে এই তেভাগা আন্দোলন পড়তে হবে। এবং এই সময় নমশূদ্র আন্দোলন বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, সেটা আমাদেরকে জানতে হবে, এই সময় রয়েছে। 1947 সালে দেশ যখন স্বাধীন হয়, তখন বাংলাদেশ দুভাগে ভাগ হচ্ছে এবং সেখানে বাংলাদেশ এই ভাগের জন্য কংগ্রেস কতটা দায়ী, মুসলিম লীগ কতটা দায়ী, এসব আমাদেরকে পড়তে হবে। শরণার্থী সমস্যা দেখা দিচ্ছে, বাংলার উপরে কী প্রভাব পড়ছে, দেশ ভাগ হওয়ার ফলে বাংলার উপরে কী প্রভাব পড়ছে। আবার 1935 নাগাদ বা 30-এর পরবর্তী গিয়ে যখন যে বামপন্থী রাজনীতি মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে, সেই বামপন্থী রাজনীতির ধারা। আবার এই 1935-এর পরে আমরা দেখছি যে সুভাষের সাথে কংগ্রেসের বা এখানে মহাত্মা গান্ধীর একটা মতবিরোধ তৈরি হচ্ছে, সেই বিরোধিতার কারণগুলো কি রয়েছে, এই সমস্ত দিক রয়েছে আমাদের এই সিলেবাসে ডিএসসিসি 18। এবং এই হচ্ছে আমাদের সাজেশান। আমি যে প্রশ্নগুলো বললাম এগুলোই সাজেশান। এখন এই সাজেশান আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, 2-1টি প্রশ্ন বাকি থাকলেও সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 18 বাংলার ইতিহাস 1905 থেকে 47, সাজেশান 2026, গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 60 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা মাত্র 8টি প্রশ্ন ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ। পরটি বাংলার উপর দেশভাগের প্রভাব। পরটি বাংলায় কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ।
পরেরটি স্বদেশী আন্দোলনের প্রধান ধারাগুলি লেখো। পরেরটি 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব। পরেরটি রয়েছে বিংশ শতকে 30-এর দশকে বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদ। পরেরটি বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব এবং শেষ প্রশ্ন বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব। এখানে 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এই 8টি প্রশ্ন 20 নম্বরের জন্য তোমরা অবশ্যই পড়বে। এগুলো বাদেও আরও 2-1টি প্রশ্ন আমি এখানে এক্সট্রা কোশ্চেন হিসেবে রেখেছি। তোমরা এই 8টি পড়ার পর তবেই কিন্তু এগুলো দেখবে। দেখো, বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্য, বাংলায় নমশূদ্র আন্দোলন, 1935-এর ভারত শাসন আইন বাংলার উপর কী প্রভাব ফেলেছিল, 1930-এর দশকে সুভাষচন্দ্র বসুর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক, 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা। এখানে বলে রাখি, এই এক্সট্রা প্রশ্ন প্রতিটা প্রশ্নই 2025-এর লাস্ট যে সিবিসিএস সিলেবাসের ডিএসসি B3 পেপারে পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলোই এসেছিল। অর্থাৎ তোমরা যদি বলতে পারো আগের বছরের প্রশ্ন কিন্তু এগুলোই। তাই এগুলো যেহেতু তোমরা নতুন 7 সেমিস্টারে পড়ছো, এখানে প্রশ্ন আবার রিপিট করতে পারে, তাই এই আগের বছরের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। এগুলো আমি এক্সট্রা হিসাবে রেখেছি। আর মূলত এখানে সাজেশন কিন্তু এই প্রথম 8টি প্রশ্ন, যে 8টি প্রশ্নের মধ্যে থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এই 8টি প্রশ্নেরই উত্তর আমি সব চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে। এছাড়া যদি এই প্রশ্নগুলো তোমরা বাংলা এইভাবে লিখে ইউটিউবে সার্চ করো তাহলেই আমার অ্যান্সার পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 3টি 15 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, দেখো, স্বদেশি বয়কট বলতে কী বোঝো, তাম্রলিপ্ত জাতীয় সরকার, স্বদেশি আন্দোলনের গুরুত্ব, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, কলকাতার দাঙ্গা, প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা, অনুশীলন সমিতি বা সভা সমিতির যুগ, যুগান্তর দল, বিনয় বাদল দীনেশের অলিন্দ যুদ্ধ, বিপিনচন্দ্র পাল বা আসতে পারে শ্রী অরবিন্দ। এই 10টি টিকা প্রশ্ন ভালো করে করবে, এর মধ্যে আশা করি 3টি টিকা কমন পাবে। এগুলো বাদেও তোমরা আরও কিছু টিকা প্রশ্ন এক্সট্রা দেখতে পারো। দেখো, স্বদেশী আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা, বাঘা যতীন, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু, আলিপুর বোমা মামলা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সংবাদপত্রের ভূমিকা, বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য বা নোয়াখালী দাঙ্গা বা আসতে পারে ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব বা আসতে পারে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা। দেখো, এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে, বঙ্গভঙ্গের উদ্দেশ্য, নোয়াখালী দাঙ্গা, ত্রিপুরী কংগ্রেস, চট্টগ্রাম লুণ্ঠন, এই প্রশ্নগুলো কিন্তু 2025-এ পরীক্ষায় এসেছিল পুরনো সিলেবাসে। তাই এগুলো একেবারে শেষে রাখা হয়েছে এক্সট্রা প্রশ্ন হিসেবে। তোমরা প্রথম দিক থেকে আগে 10টি প্রশ্ন ভালো করে করবে, তারপরে সময় পেলে এই সমস্ত প্রশ্ন 2-1টি দেখতে পারো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তোমাদের বাদবাকি আর যে 2টি পেপার রয়েছে, তোমাদের যে 19 এবং 20, একটি হচ্ছে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির উপরে 20 নম্বর পেপার, এবং 19 নম্বরের পেপারটি রয়েছে ভারতের নারী আন্দোলনের উপরে। তো এই 2টি পেপারেরও সাজেশন আমি খুব দ্রুত নিয়ে আসি, এবং এই 2টি পেপারেরও অনেক প্রশ্ন অ্যান্সার ইতিমধ্যে দেওয়া আছে, তোমরা সাজেশন দিলেই দেখতে পাবে।